ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে। গান্ধীজি যে ধরনের রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন তার হিন্দ স্বরাজ গ্রন্থে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাতে যে জনগণের জন্য রাষ্ট্রের যে ভূমিকা, সেই ধরনের রাষ্ট্রের কথা গান্ধীজি বলেননি। গান্ধীজি হিন্দ রাজ্য গ্রন্থে রাষ্ট্রহীন গণতন্ত্রকে সমর্থন করেছেন। গান্ধীজি গণতন্ত্রকে প্রচলিত অর্থে মেনে নেননি। তিনি সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রকে সমর্থন করেননি। প্রচলিত গণতন্ত্র সংখ্যালঘুদের স্বার্থকে উপেক্ষা করে। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয় তা প্রকৃত অর্থে গণতন্ত্র নয়। আর গান্ধীজি মনে করেন যে প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা তাতে গণতন্ত্র থাকে না, তাই তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন। আর রাষ্ট্রহীন গণতন্ত্র বলতে গিয়ে তিনি রাম রাজ্যের কথা উল্লেখ করেছেন। রাম রাজ্য এটা কি? গান্ধীজি বলেছেন জনগণের নৈতিকতা সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের মধ্যে মরালিটি থাকবে, আর এই মরালিটি জনগণের হাতে থাকে বলেই, জনগণের মধ্যে থাকে বলেই জনগণ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে। আর প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার বিলোপ ঘটবে। আর এই বিলুপ্ত যে রাষ্ট্র ব্যবস্থার যে বিলোপ, যে সমাজ, রাম রাজ্য, প্রকৃত গণতন্ত্র যেখানে থাকে, যেখানে মানুষের মধ্যে মরালিটি থাকবে, সেই রাষ্ট্রই হলো রাম রাজ্য। আর সেই রাম রাজ্য হচ্ছে প্রকৃত আদর্শ সমাজ। রামরাজ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এ কথার মানে কি? ক্ষমতার বিকেন্দ্রীকরণের মানে হলো যে ক্ষমতা দেশের কোনো একটা কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রীয় শক্তির হাতে না থেকে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় ভিত্তিতে স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হবে। আর সেই স্বায়ত্তশাসিত সংস্থাতে সেই অঞ্চলের মানুষ শাসন কার্যে অংশগ্রহণ করবে। এটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে রামরাজ্যে। রামরাজ্য গ্রাম ভিত্তিক হবে, শহর ভিত্তিক হবে না। গ্রামগুলি হবে স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল। গ্রামের অর্থনীতি হবে আত্মনির্ভরশীল অর্থনীতি। গ্রামের সামাজিক ব্যবস্থাপনা হবে আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা। আর এমন একটা সমাজ ব্যবস্থাতে আদর্শ গণতন্ত্র থাকবে। আর এই আদর্শ গণতান্ত্রিক সমাজে রাষ্ট্র থাকবে না, শোষণ থাকবে না, শোষণহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে। এক্ষেত্রে মার্ক্সবাদের সঙ্গে গান্ধীজির এই বক্তব্য মিল আছে। মার্ক্সবাদীরা এবং কার্ল মার্ক্স নিজেই বলেছেন যে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। শোষণহীন সমাজ ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী সমাজের গর্ভ থেকেই জন্ম লাভ করবে। আর এখানে সর্বহারা শ্রেণী লড়াই সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করবে। কিন্তু গান্ধীজির যে রামরাজ্য, গান্ধীজির রাষ্ট্রহীন গণতন্ত্র, শোষণহীন সমাজ, এখানে কোনো ক্লাস স্ট্রাগল হবে না, এখানে কোনো রেভলিউশন হবে না। গান্ধীজি মানুষের অর্থনৈতিক যে স্বাধীনতা, ইকোনমিক্যাল লিবার্টি, ইকোনমিক্যাল রাইটস, এইগুলির উপরে গান্ধীজি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
গান্ধীজি যে স্বরাজ সমাজের কথা বলেছেন, শোষণহীন সমাজের কথা বলেছেন, যে দলহীন গণতন্ত্রের কথা বলেছেন, যেখানে জনগণের মরালিটি থাকবে, আর জনগণের কাছে জনগণের মরালিটি আছে বলে তাদের হাতেই শক্তি থাকবে, প্রকৃত শক্তি, প্রকৃত ক্ষমতা থাকবে। এই এই যে স্বরাজ, রামরাজ্য, এই রাজ্যের সরকার হবে স্বরাজ, স্বরাজ সরকার। স্বরাজ সরকার আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। স্বরাজ সরকারের স্বরাজ সরকারকে কতগুলি শর্ত পূরণ করতে হবে, স্বরাজ সরকারকে কতগুলি কাজ করতে হবে, সেই কাজের মধ্যে দিয়ে আদর্শ সমাজ গড়ে উঠবে, আদর্শ গণতান্ত্রিক সমাজ গড়ে উঠবে, আদর্শ গ্রাম ভিত্তিক সোসাইটি গড়ে উঠবে, যেখানে শোষণ থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, প্রত্যেকটা মানুষ ইকুয়ালি মর্যাদা পাবে। তাই গান্ধীজি স্বরাজ সরকারকে কতগুলি শর্ত পূরণের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার, স্বরাজ সরকার, দলহীন গণতন্ত্রের স্বরাজ সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে। জনগণের মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার কাকে বলে? যে অধিকারগুলি না পেলেই নয়, যে অধিকারগুলো না পেলেই ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে না। ন্যূনতম অধিকার, অতি প্রয়োজনীয় অধিকার হলো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার স্বরাজ সরকার মানুষকে দেবে। কি কি মৌলিক অধিকার? আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে সংঘ ও সংগঠন গড়ে তোলার স্বাধীনতা। স্বরাজ সরকার প্রত্যেকটা মানুষকে সংঘ গঠনের অধিকার দেবে। মানুষের সংঘ গঠনের অধিকার থাকবে, মানুষের সংগঠন গড়ে তোলাবার অধিকার থাকবে, তাদের স্বাধীনতা থাকবে। এগুলির মধ্য দিয়ে মানুষের সার্বিক বিকাশ ঘটবে। নাম্বার 2, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা। স্বরাজ সরকার জনগণকে যে মৌলিক অধিকার দেবে, সেই মৌলিক অধিকারের মধ্যে দ্বিতীয় মৌলিক অধিকার হচ্ছে বাক ও সংবাদপত্রের স্বাধীনতা। দেখো, এই যে 1 নাম্বার স্বরাজ সরকারের কাজ, সেই কাজটা সংঘ গঠন। এটা স্বাধীন ভারতের সংবিধানের 19(1) ধারাতে উল্লেখ আছে। বাক স্বাধীনতা এটা 19(1) ধারায় উল্লেখ আছে। সংবাদপত্রের স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখ আছে, ভারতের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা সরাসরিভাবে উল্লেখ করা হয়নি। বাক ও মতামত প্রকাশের অধিকার স্বরাজ সরকার প্রত্যেকটা মানুষকে দিবে। রাষ্ট্রের সকল মানুষ বাক স্বাধীনতা ভোগ করবে। বাক স্বাধীনতা কাকে বলে? লিখিতভাবে তার মতামত জানাতে পারবে, অলিখিত মৌখিকভাবেও তার মতামত জানাতে পারবে। আর সংবাদপত্রের মাধ্যমে দেশের নাগরিকদের অধিকার রক্ষিত হবে। সংবাদপত্র পজিটিভ রোল গ্রহণ করবে। 3 নাম্বার স্বরাজ সরকারের কাজ, এটা মৌলিক অধিকার একটা, বিবেক এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার। বিবেকের স্বাধীনতা, বিবেক হচ্ছে প্রত্যেকটা মানুষের বিবেক আছে, বুদ্ধি বিবেক আছে, তার দ্বারা প্রত্যেকটা মানুষ পরিচালিত হবে। এই বিবেকের স্বাধীনতার উপর রাষ্ট্র কোনো রকমের হস্তক্ষেপ করবে না। স্বরাজ সরকারকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা মানুষ যাতে বিবেক অনুযায়ী চলতে পারে, বিবেক অনুযায়ী কাজ করতে পারে। এই বিবেকের স্বাধীনতার উপর রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। আর কি? ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রত্যেকটা মানুষের থাকবে। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে তার বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করবে, ধর্ম পালন করবে, ধর্ম প্রচার করবে। এক্ষেত্রে রাষ্ট্র বাধা দেবে না। স্বরাজ সরকার এক্ষেত্রে সহযোগিতা করবে। সেই শর্ত পূরণ করতে হবে স্বরাজ সরকারকে।
এটা ভারতবর্ষের সংবিধানের 25(1) ধারাতে উল্লেখ আছে। পার্ট 3 25(1) ধারায় স্বাধীনতার কথা উল্লেখ আছে। তাহলে এটা নাগরিকদের একটা মৌলিক অধিকার, বিবেক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট, মৌলিক অধিকার নাগরিকদের স্বরাজ সরকারকে দিতে হবে, সমার দলহীন গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবে। সেটা কি? সেটা হলো সংখ্যালঘুদের অধিকার, সংখ্যালঘুদের লিবার্টি। সংখ্যালঘুদের লিবার্টি কি কি? লিপি, অক্ষর। সংখ্যালঘুরা তাদের নিজের লিপি ব্যবহার করতে পারবে, অক্ষর ব্যবহার করতে, তাদের নিজের ভাষা, সংখ্যালঘুদের যদি আলাদা ভাষা থাকে সেই ভাষা ব্যবহার করতে পারবে, স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে, কথা বলতে পারবে, মতামত প্রকাশ করতে পারবে, চিন্তা করতে পারবে। সংস্কৃতির লিবার্টি, সংখ্যালঘুদের যে সংস্কৃতি রয়েছে, নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতি স্বাধীনভাবে মেনে চলবে এবং সংস্কৃতির বিকাশ ঘটাতে তাদের পারবে। এক্ষেত্রে স্বরাজ সরকার সহযোগিতা করবে। স্বরাজ সরকার এই সংখ্যালঘুদের লিপি ব্যবহার, সংখ্যালঘুদের ভাষা ব্যবহার, সংখ্যালঘুদের সংস্কৃতির উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 5 নম্বর, সব নাগরিকদের সমান অধিকার ও কর্তব্য। সব নাগরিকদের সমান অধিকার ও কর্তব্য। স্বরাজ সরকার নাগরিকদের মৌলিক অধিকার দেবে, আমরা বলেছি হেডলাইনে। তার মধ্যে আমরা বলছি যে স্বরাজ সরকার সব নাগরিকের সমান অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, সমান অধিকার থাকবে, প্রত্যেকটা নাগরিক ভোগ করবে। এক্ষেত্রে স্বরাজ সরকার দায়িত্ব পালন করবে, আর নাগরিকরা কর্তব্য পালন করবে। নাগরিকরা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবে। সেই কর্তব্য পালনের মধ্যে দিয়ে প্রত্যেকটা নাগরিক আবার অধিকার ভোগ করতে পারবে, প্রত্যেকটা নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারবে। এক্ষেত্রে সমান অধিকার। সমান অধিকার নারী পুরুষ এটা ভেদাভেদ করা যাবে না। স্বরাজ সরকারের দায়িত্ব হলো যে নারী পুরুষের মধ্যে কোনো বিভাজন করবে না। নারীও যে অধিকার পাবে, পুরুষও সেই অধিকার পাবে। নারী পুরুষ সমান কাজের জন্য এক্ষেত্রে ভারতের সংবিধানে এক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে, সাম্যের অধিকার। আইনের চোখে সবাই সমান, এখানে নারী পুরুষ বিভেদ করা হয়নি। নেক্সট হচ্ছে কি? 8 নাম্বার, নিয়ম অনুযায়ী অস্ত্র রাখা ও বহন করা। এটা নাগরিকদের মৌলিক অধিকার। গান্ধীজি যে রাষ্ট্রের কথা বলছেন, গান্ধীজি রাষ্ট্রের যে সরকারের কথা বলেছেন, সরকারের নাম কি? স্বরাজ। সেই স্বরাজ সরকার কি করবে? অস্ত্র রাখার ব্যাপারে নিয়ম তৈরি করবে। দেখো, অস্ত্র রাখার অধিকার ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে নেই, কিন্তু আমেরিকার সংবিধানে উল্লেখ আছে আমেরিকার নাগরিকরা অস্ত্র রাখতে পারবে আইনগতভাবে। আর অস্ত্র বহন করা, এই ক্ষেত্রে স্বরাজ সরকার লক্ষ্য রাখবে অস্ত্র রাখার যে অধিকার, অস্ত্র বহন করার যে অধিকার, সেটা স্বরাজ সরকার নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী নাগরিকদের প্রদান করবে। 9 নাম্বার মৌলিক অধিকার কি? বিনা বিচারে সম্পত্তি আর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। রাইট টু প্রপার্টি, প্রত্যেকটা নাগরিকের সম্পত্তির অধিকার আছে। প্রত্যেকটা নাগরিক তার জীবনকে রক্ষা করতে পারবে। এই জীবন রক্ষা এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব স্বরাজ সরকারকে বহন করতে হবে। স্বরাজ সরকার মানুষের জীবন কেড়ে নিতে পারবে না। ভারতের সংবিধানের 21 ধারায় উল্লেখ আছে বেঁচে থাকার অধিকার। কোনো ভারতীয়কে তার জীবন থেকে বঞ্চিত করতে পারবে না ভারত রাষ্ট্র। তবে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করে তার এই অধিকার কেড়ে নিতে পারবে, শাস্তি দিতে পারবে, এ কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 21 ধারাতে। তাহলে গান্ধীজি স্বরাজ সরকারকে পরামর্শ দিয়েছেন, কি দিয়েছেন? যে বিনা বিচারে সম্পত্তি কেড়ে নিতে পারবে না, তবে সম্পত্তি নিতে পারবে শর্ত সাপেক্ষে। আর কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে হবে না। অধিকার কেড়ে নিতে হলে তাকে কারণ দেখাতে হবে, যথাবিহিত কারণ দেখাতে হবে। এবার মেন পয়েন্ট, অর্থাৎ আমরা বলেছি স্বরাজ সরকারের জনগণের মৌলিক অধিকার।
2 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গান্ধীজি বলেছেন যে স্বরাজ সরকার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। ধর্মের ব্যাপারে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে। একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারে। প্রত্যেকটা ধর্মের মানুষ ব্যক্তিগতভাবে, সাম্প্রদায়িকভাবে ধর্মীয় অধিকার ভোগ করবে, ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। এক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তেমন রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বরাজ গভর্নমেন্টের দায়িত্ব হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা। রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। কোনো বিশেষ ধর্মকে বিশেষভাবে সহযোগিতা করতে পারবে না, আবার কোনো ধর্মকে অবহেলা করতে পারবে না। রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকবে না, কিন্তু রাষ্ট্র কিন্তু ধর্ম বিরোধী রাষ্ট্র নয়, অধার্মিক রাষ্ট্র নয়। তাহলে এই এইভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র স্বরাজ সরকার গঠন করবে। 3 নাম্বার 3 নাম্বার কি? গান্ধীজি যে দলহীন গণতন্ত্রের কথা বলছেন, পার্টিলেস গভর্নমেন্ট, পার্টিলেস ডেমোক্রেসি, পার্টিলেস ডেমোক্রেসি। সেখানে বলছে প্রাপ্তবয়স্কের ভিত্তিতে ভোটদান। স্বরাজ সরকার প্রাপ্তবয়স্কের ভিত্তিতে ভোটদানের অধিকার দেবে নাগরিকদের। প্রাপ্তবয়স্ক কাকে বলে? বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বয়সের প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দেবে। যেমন ভারতের সংবিধানে, মূল সংবিধানে 21 বছর বয়স হলেই যারা বিকৃত নয়, যারা দেউলিয়া নয়, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ সকলেই, সব ধর্মের, সব বর্ণের, সব নারী, সব পুরুষ ভোটের অধিকার পাবে 21 বছর বয়সে। সেটা ছিল, এটা সংবিধান সংশোধন করে এটাকে পরিবর্তন করা হয়েছে, এটা 18 বছর করা হয়েছে। অর্থাৎ 18 বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক হবে, সে ভোট দিতে পারবে, সে নির্বাচিত হতে পারবে। এইটাকে বলা হয় প্রাপ্তবয়স্কের ভিত্তিতে ভোটদান। 4 নাম্বার স্বরাজ সরকারের কাজ, অবৈতনিক প্রাথমিক শিক্ষা। দেখো, প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে দিতে হবে। এটা যদি দেওয়া যায়, শিক্ষা মানুষের কাছে আলো পৌঁছে দেয়, মানুষের মনে চেতনা আনে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষা এটা প্রয়োজন আছে, কিন্তু সব আগে দরকার হচ্ছে অবৈতনিক প্রাথমিক শিক্ষা। এটা সার্বজনীন এডুকেশন সিস্টেম। গান্ধীজি বলছেন স্বরাজ সরকার সার্বজনীন এডুকেশন সিস্টেম চালু করতে হবে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। 5 নাম্বার শিল্প শ্রমিকদের জীবন ধারণের মজুরি। দেখো, গান্ধীজি বলছেন যে যারা শিল্পে নিযুক্ত হয়, শ্রমিক, শ্রমিক কাদের বলে? যারা শিল্পে ন্যূনতম মজুরির বিনিময়ে কাজ করে, ন্যূনতম মজুরি পেয়ে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকে এবং শ্রমশক্তি মালিকের কাছে বিক্রি করতে বাধ্য হয়, তারাই হলো শিল্প শ্রমিক। শিল্প শ্রমিকের ক্ষেত্রে কি বলেছেন? উনি বলছেন যে তোমার শ্রমিকদের জীবন ধারণের মজুরি দিতে হবে, এমন মজুরি দিতে হবে যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। যতটুকু মজুরি দরকার বেঁচে থাকার জন্যে, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্যে, একটা সুস্থভাবে বেঁচে থাকার জন্যে সেই মজুরি শ্রমিকদের দিতে হবে। সেই দায়িত্ব স্বরাজ সরকারকে বহন করতে হবে। গান্ধীজি নির্দিষ্ট কাজের সময় শ্রমিকদের যে কাজ, তোমরা জানো পৃথিবীতে যখন পুঁজিবাদী ব্যবস্থা চালু হলো সামন্ততান্ত্রিক সমাজের জায়গায়, সেখানে কিন্তু শ্রমিকদের 18 ঘন্টা, 19 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে খাটিয়ে নেওয়া হতো। তারা লড়াই করে তাদের কাজের সময়সীমাকে কমিয়েছে। গান্ধীজি বলছেন স্বরাজ সরকারকে কাজের সময়সীমা নির্দিষ্ট করে দিতে হবে এবং সীমিত করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ করে দিতে হবে। এ দায়িত্ব স্বরাজ সরকার পালন করবে। স্বরাজ সরকার বৃদ্ধদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। বৃদ্ধ হয়ে গেলে মানুষ কাজ করতে পারে না, আয় করতে পারে না, তাদের দায়িত্ব কে নেবে? তাদের দায়িত্ব নিতে হবে স্বরাজ সরকারকে। গান্ধীজির
এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 6 নম্বর, ভূমিদাসত্ব থেকে মুক্তিদান। আমরা লক্ষ্য করেছি আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী ছিল না, শ্রেণীবিরোধ ছিল না, শোষণ অত্যাচার ছিল না। কিন্তু দাস সমাজে প্রথম শ্রেণী ভিত্তিক সমাজে, এবং সেখানে দাস মালিকরা জমির মালিক, আর অন্যদিকে যারা যারা দাস তারা তারা হচ্ছে দাসত্ব করেছে মালিকের এবং জমির। সুতরাং এই যে এই যে ভূমিদাসত্ব, এটা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। সামন্তবাদী সমাজে ভূমির সঙ্গে যুক্ত কৃষকদের মুক্তি দিতে হবে। তাদের জোর করে কৃষিতে আটকে রাখলে অন্যায় হবে। তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের স্বাধীনতা দিতে হবে। তারা যদি শ্রমিকের কাজ করতে চায়, কাজ করতে দিতে হবে। শিল্পের কাজ করতে চাইলে করতে দিতে হবে, ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে দিতে হবে। ভূমিদাসত্ব থেকে কৃষকদের মুক্তি দিতে হবে। 6, মহিলাদের সুরক্ষা ও মাতৃত্বকে সম্মান দিতে হবে। মহিলাদের সুরক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজেও আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক রাষ্ট্র মহিলা সুরক্ষার কথা বলছে। পুঁজিবাদী ব্যবস্থাতে মহিলাদের সুরক্ষার কথা বলা হয়, আবার মহিলাদের অন্যায়মূলক কাজ করতে উৎসাহ সৃষ্টি করে। বিশ্বায়নের ফলে মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসতে মহিলাদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। মহিলাদের সুরক্ষার কথা বলা হয়েছে। গান্ধীজি যে স্বরাজ সরকারের কথা বলেছে, স্বরাজ সরকার মহিলাদের সুরক্ষার দায়িত্ব পালন করবে। মাতৃত্বকালীন ছুটি দান। আমরা দেখতে পাই যারা চাকরি করেন, মাতৃত্বকালীন যে ছুটি, অর্থাৎ বাচ্চা পেটে আসলে তারপরে তার ছুটির ব্যবস্থা করে সরকার, ছুটি দেয়, নিয়ম আছে। গান্ধীজি সেই সময়ে যে স্বরাজ সরকারের কথা বলেছেন, এটা মেনলি 1930 সালে এই কথাটা বলেছিলেন গান্ধীজি, যে স্বরাজ সরকার গঠন করতে হবে, এমন একটা রাষ্ট্র, দলহীন গণতান্ত্রিক রাষ্ট্র, মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আজকের সমাজেও গান্ধীজির এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের সমাজেও কিন্তু মহিলাদের সুরক্ষা নেই। তাদের 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 নারীত্বকে মানে কি হরণ করা হচ্ছে, তাদের চরিত্র হরণ করা হচ্ছে, তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না। মুখে সংবিধানে সমান মর্যাদার কথা বলা হলেও বাস্তবে দেওয়া হচ্ছে না। তাই গান্ধীজির এই মহিলাদের সুরক্ষা এবং মাতৃত্বকালীন ছুটির এই যে বক্তব্য, যে স্বরাজ সরকারের দায়িত্ব, এইটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। নেক্সট হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ বন্ধ করা। আমাদের দেশের সংবিধানে উল্লেখ আছে, 24 ধারাতে কি উল্লেখ আছে? শোষণের বিরুদ্ধে অধিকার। এখানে বলা আছে শিশুদের 14 বছর বয়সের আগে, 14 বছর বয়সের আগে কোনো শিশুকে কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। শিশু শ্রমিক থাকবে না এবং তাদের বেকার খাটানো যাবে না। কিন্তু এটা সংবিধানে উল্লেখ আছে, কিন্তু এইটা গান্ধীজি স্বরাজ সরকারের উপর দায়িত্ব দিয়েছে। আজকে ভারতবর্ষে যদি স্বরাজ সরকারের বৈশিষ্ট্যকে গ্রহণ করতো ভারত সরকার, তাহলে কিন্তু অনেকটা সেটা সাধুবাদযোগ্য, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারেনি সরকার। সংবিধানে লিপিবদ্ধ করা আছে যে শিশু শ্রমিককে থাকবে না দেশে, কিন্তু দেশে যারা কর্ণধার তারাই তো শিশুদের খাটিয়ে তাদেরকে শোষণ করছে। দেশে যারা ধনশালী ব্যক্তি তারা শিশুদের বিক্রি করে দিচ্ছে। শিশু পাচারের ব্যবস্থা আছে। এখানে আইনত স্বীকৃতি না থাকলেও আইনের যারা রক্ষক তারাই শিশু শ্রমিককে বিক্রি করতে সাহায্য করে। এটাই বাস্তব। তাহলে গান্ধীজির যে স্বরাজ সরকারের দায়িত্বের কথা বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকের দিনেও খুব প্রাসঙ্গিক নয়। শ্রমিক সংঘ গঠনের অধিকার। শ্রমিকরা শোষিত বঞ্চিত মানুষ, কারখানায় কাজ করে, মালিক শ্রেণী শ্রমিককে শোষণ করে, ন্যায্য মজুরি দেয় না, কাজের সময়সীমা অনেক বেশি। এই কথা তোমরা জানো যে 8 ঘন্টা শ্রমিক আজকে কাজ করছে, এটা কিন্তু আপনি শ্রমিকরা এই অধিকার পায়নি। 1886 সালে শিকাগো শহরে 1 মে হাজার হাজার শ্রমিককে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী তারা হত্যা করেছে মালিক শ্রেণীর পক্ষ হয়ে। সুতরাং সেই দিনটা 1 মে দিবস, শ্রমিক দিবস হিসেবে পালিত। তারপরে আমরা দেখছি শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে, সংগঠন গড়ে তুলতে পারবে। এই কথা গান্ধীজি বলেছেন। এই অধিকার স্বরাজ সরকারকে দিতে হবে। নেক্সট হচ্ছে
কৃষি কর কমানো, কৃষি কর কমাতে হবে। গান্ধীজি তার উল্লেখিত স্বরাজ সরকারের এটা দায়িত্ব, কৃষি কর কমানো। ছোট জমিদার কর থেকে রেহাই দিতে হবে, ছোট জমিদারদের কাছ থেকে কর নেওয়া যাবে না। 11 নম্বর, নির্দিষ্ট আয়ের পর থেকে কৃষি আয় কর বৃদ্ধি করা যাবে। কৃষকদের আয় দিতে হয় না গরিব কৃষকদের, কিন্তু যারা ধনী কৃষক তাদের আয় যখন নির্দিষ্ট স্তর থাকবে, তার উপরে যে আয়, কৃষি আয় কর বলা হয় একে, এর উপরে কর দিতে হবে এবং স্বরাজ সরকার এই এই ধনী কৃষকদের আয়ের উপরে কর বসাতে পারবে। 12 নম্বর, উত্তরাধিকারের উপরে ক্রমবর্ধমান কর। উত্তরাধিকারী অনেক সম্পত্তির অধিকারী হয়, উত্তরাধিকার তার বংশধর, তাদেরকে করমুক্ত করা যাবে না, তাদের উপরে কর দিতে হবে, তারা ধনী, অতএব তাদের উপরে কর বাড়াতে হবে। এই স্বরাজ সরকার সেই কর বাড়াবে। 13 নম্বর, সামরিক খাতে কমপক্ষে অর্ধেক ব্যয়। গান্ধীজি যে স্বরাজ সরকারের কথা বলেছেন, স্বরাজ সরকারকে শর্ত পূরণ করতে হবে, স্বরাজ সরকারকে এ কাজ করতে হবে যে সামরিক বাহিনীতে মানে ব্যয় বাড়াতে হবে, সেনাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা তাদের দিতে হবে। তাই এটাকে বলা হয় সামরিক খাতে এটা হচ্ছে তোমার অর্ধেক ব্যয় করতে হবে। এই যে কিন্তু চীন রাষ্ট্রে করা হয়, চীনে সামরিক খাতে সব থেকে ব্যয় বেশি। আমাদের মতো দেশগুলোতে 70% উপরে সামরিক খাতে ব্যয় করে। আজকে প্রত্যেকটা দেশ কিন্তু সামরিক খাতে ব্যয় করছে, জনগণের কল্যাণে ব্যয় হয় মাত্র 30% টাকা জাতীয় আয়ের। তাহলে কি করে দেশের উন্নতি হবে? কিন্তু তবু বলছেন স্বরাজ সরকার অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে ব্যয় অর্ধেক করতেই হবে, মোট জাতীয় আয়ের অর্ধেক ব্যয় করবে সামরিক খাতে। 14 নম্বর, সরকারি কর্মচারীদের বেতন দান। স্বরাজ সরকার সরকারি কর্মচারী রাখবে এবং তাদের বেতন দেবে, যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি হবে, এখানে মেধার ভিত্তিতে চাকরি হবে এবং প্রয়োজন হলে, রাষ্ট্রের প্রয়োজনে হলে, একটা গণতন্ত্রকে সফল করতে গেলে সেখানে বেতন সরকার কমাতেও পারবে। 15 নম্বর, দেশি কাপড় উৎপাদন, বিদেশি কাপড় ও সুতো নিষিদ্ধ। গান্ধীজি যে স্বরাজ সরকার গঠন কথা বলেছেন, দলহীন গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছেন, সেখানে সরকারের দায়িত্ব হবে যে দেশীয় কাপড় উৎপাদন যাতে বাড়ে তার জন্য চেষ্টা করবে, আর বিদেশি কাপড়ের উপর তোমার নিষিদ্ধ ঘোষণা করবে, বিদেশি কাপড় রপ্তানি করবে না, তাহলে দেশের উৎপাদন বাড়বে, শিল্পের উন্নতি হবে। 16 নম্বর, মাদকদ্রব্য। গান্ধীজি স্বরাজ সরকারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে স্বরাজ সরকার মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করবে। দেখো, মাদকদ্রব্য নিষিদ্ধ এটা বর্তমান গণতান্ত্রিক সরকার করে থাকে, কিন্তু মুখে বলে যে মদ্যপান নিষিদ্ধ, মদ্যপান নিষিদ্ধ, এর জন্য প্রচার করে, টিভি চ্যানেলে খরচ করে সরকার, অনেক সাইনবোর্ড দেয় সরকার, রাস্তাঘাটে কোটি কোটি টাকা নষ্ট করে, অথচ সরকার কিন্তু মদ উৎপাদনে উৎসাহ দেয়, মদের কারখানা তৈরি করতে, মদের দোকান করার জন্য ঢালাও অনুমতি দেয় এবং সরকার সেখানে সরকার নিজেই বলছে এটা খারাপ, তাহলে সরকার খারাপ জিনিস উৎপাদনে সহযোগিতা করে, সরকার এখানে অসত্যের পরিচয় দিচ্ছে, এখানে সরকার কিন্তু অসত্যের প্রতীক। সুতরাং এখানে সরকারের দ্বিচারিতা, একদিকে মদ্যপান, গান্ধীজি বলছেন যে স্বরাজ সরকার সেই সরকার যে সরকার মাদকদ্রব্য তোমার নিষিদ্ধ ঘোষণা করবে, আর মাদকদ্রব্য পান যাতে না করে সমাজে মানুষের মধ্যে প্রচার করবে। 17 নম্বর, স্বরাজ সরকারের কাজ, ভারতে লবণ উৎপাদনে কর আরোপ করবে না। ব্রিটিশ আমলে লবণ কর আরোপ করেছিল ভারতীয় ব্যবসায়িকদের উপর, কিন্তু ব্রিটিশ সরকার যেসব কোম্পানি ছিল যারা লবণ তৈরি করতো তাদেরকে কর দিতে হতো না। গান্ধীজি এইটা লক্ষ্য করে তিনি বলেছেন যে ভারতে যে লবণ উৎপাদন ভারতীয়রা করে সেখানে কিন্তু লবণ কর করা যাবে না। তিনি আইন অমান্য আন্দোলন ডাক দিয়েছিলেন, প্রতীকী আন্দোলন হিসেবে তোমার লবণ করকে তিনি প্রথম অমান্য করেছিলেন। 18 নম্বর, শিল্পে নিয়ন্ত্রণ, জনগণকে কম দামে দ্রব্য যোগান করতে হবে। সরকার শিল্পের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে, শিল্প মালিকরা
যত ইচ্ছে উৎপাদন করে বেশি লাভ করবে, সেক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করবে, সরকার নিয়ন্ত্রণ করবে। জনগণকে কম দামে বেশি দ্রব্য দানের ক্ষেত্রে স্বরাজ সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। 19 নাম্বার কি? ভারী শিল্পকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। ভারী শিল্প কি? লৌহ ইস্পাত শিল্প। যে সব শিল্পর উপর ভিত্তি করে আনুষঙ্গিক শিল্প গড়ে ওঠে, সেগুলিকে বলা হয় ভারী শিল্প। তো এই ভারী শিল্প সরকারি উদ্যোগে হবে, স্বরাজ সরকার উদ্যোগ নেবে, রাষ্ট্রীয় উদ্যোগে এই ভারী শিল্প গড়ে উঠবে। খনিজ সম্পদের জাতীয়করণ করতে হবে, এখানে বেসরকারি করণ করা যাবে না ভারী শিল্প স্থাপনের ক্ষেত্রে। ছোটোখাটো শিল্পের ক্ষেত্রে বেসরকারিকরণ হবে, গান্ধীজি কথা বলেছেন। নেক্সট হচ্ছে 20 নাম্বার, সুদ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, যাতে গরিব চাষি, গরিব শিল্পের মালিক, তারা যাতে অল্প সুদে টাকা পায় উৎপাদন বৃদ্ধি করতে, কৃষিকাজ করতে, সেই ব্যবস্থাকে গ্রহণ করতে হবে। স্বরাজ সরকার সেই দায়িত্ব নেবে। এই হচ্ছে তোমার সুদের সম্পর্কে সরকার। তাহলে আমরা 19টা দায়িত্ব, প্রথম আমরা একটার মধ্যে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছি, জনগণকে মৌলিক অধিকার, এই পয়েন্টের উপরে। তারপরে আমরা 20টা মোট আলোচনা করলাম। এই যে কাজগুলো স্বরাজ সরকার করলে, তাহলেই সেই রাষ্ট্র হবে আদর্শ রাষ্ট্র, আর সমাজ হবে আদর্শ সমাজ। আর এই আদর্শ রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তি থাকবে, ব্যক্তিগত সম্পত্তি থাকবে। ব্যক্তিগত সম্পত্তিকে আস্তে আস্তে তোমার সামাজিকীকরণের মধ্য দিয়ে সরকার কিছু নিয়ন্ত্রণ করবে। এখানে জাতীয়করণের কথা বলা হয়নি। জাতীয়করণ সমাজতান্ত্রিক সমাজের একটা ব্যবস্থা, ওসি ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। ব্যক্তি মালিকানাকে ওসি ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। উৎপাদন রাষ্ট্রের স্বার্থে করতে হবে, কিন্তু এখানে ব্যক্তিগত যে মালিকানা সম্পদের উপর, যেটা হলো উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য, সেটাকে এখানে গান্ধীজি গুরুত্ব দেননি। রাষ্ট্রে সর্বদাই তত্ত্ব কার্যকরী হবে। সর্বদাই তত্ত্ব কাকে বলে? নাপিত আর উকিলের মজুরি এক। অর্থাৎ নাপিত কায়িক পরিশ্রম করে, আর উকিল হচ্ছে বুদ্ধিগত পরিশ্রম করে। এই দুই পরিশ্রমের সম্মান মর্যাদা আলাদা নয়। উকিলের যেমন আয়ের কাজের মর্যাদা আছে, তেমনি নাপিতের আয়ের এবং কাজের মর্যাদা আছে, এবং তাদেরকে একইভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে সমষ্টিগত যে কল্যাণ, সকলের কল্যাণ, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। সকলের কল্যাণের মধ্যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কল্যাণ নিহিত আছে। তাই ব্যক্তিগত কল্যাণ নয়, এখানে সকলের কল্যাণের কথা ভাবতে হবে। আর বৌদ্ধিক পরিশ্রম আর কায়িক পরিশ্রম, অর্থাৎ শারীরিক পরিশ্রম, এটা আমি বলেছি যে নাপিত আর উকিলের মজুরি এক হবে, এটা বৌদ্ধিক পরিশ্রম। অর্থাৎ বৌদ্ধিক পরিশ্রম হচ্ছে উকিলের পরিশ্রম, আর কায়িক পরিশ্রম হচ্ছে তোমার নাপিতের পরিশ্রম। আর 3 নাম্বার হচ্ছে যে আদর্শ রাষ্ট্রে শ্রমজীবী মানুষের জীবনই হলো আদর্শ জীবন। আমরা প্রচলিত সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র ব্যবস্থা দেখি, কি দেখি? যে গরিব মানুষের সম্মান নেই। গরিব মানুষ নিম্নমানের কাজ করে, যারা উচ্চ অবস্থা বিত্তশালী তারা যে কাজগুলো করে, অফিসে আদালতে বাবুরা কাজ করেন আর কি, তারা খুব মনে করে যে আমরা খুব বড় কাজ করি। তারা মনে করেন না শিল্পে যারা কাজ করে, কৃষক যারা কাজ করে, তারা ভালো কাজ করে, তাদের কাজটা ভালো, এই কথা মনে করে না। কিন্তু তাদের পরিশ্রমের যে ফসল, সেই ফসলেই কিন্তু যারা যারা শিক্ষিত সমাজ, যারা ধনী, তারা কিন্তু সেই ফসলের উপর নির্ভর করে জীবনযাপন করতে, তারা উৎপাদন না করলে কিন্তু কারোরই কারোরই তোমার জীবন ধারণ করা সম্ভব নয়। যাই হোক, তাই তাই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের জীবন হচ্ছে আদর্শ জীবন। গান্ধীজি এইভাবে গান্ধীজি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন। গান্ধীজির যে রাষ্ট্রের কথা বলেছেন, সেখানে নৈতিকতা প্রাধান্য পাবে, অর্থনৈতিক অধিকার প্রাধান্য পাবে, রাষ্ট্র ব্যবস্থা ধীরে ধীরে বিলুপ্ত হবে, রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে, রাম রাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ঘটবে, গ্রাম ভিত্তিক সমাজ গঠিত হবে, গ্রামের অর্থব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা স্বনির্ভরশীল হবে, স্বনিয়ন্ত্রিত। আর প্রত্যেকটা মানুষ এমনই কনসাস হবে এই রাষ্ট্রে যে প্রত্যেকে নিজের দায়িত্ব নেবে। সেলফ কন্ট্রোল
নিজে নিজেকে এটা এটা মার্ক্স যেমন কি কমিউনিজম প্রতিষ্ঠিত হবে সোশ্যাল প্রতিবাদের জায়গায় সোশ্যালিজম, সোশ্যালিজমের জায়গায় কমিউনিজম, কমিউনিজম যেদিন প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ তার নিজের দায়িত্বে মানুষের মানসিকতা উন্নত হবে এমন একটা সমাজ ব্যবস্থা হচ্ছে আদর্শ সমাজ ব্যবস্থা। আর এই আদর্শ সমাজ ব্যবস্থা দলহীন গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে। সেই সেই সমাজটাকে, শোষণহীন সমাজটাকে, সে রাষ্ট্রহীন সমাজটাকে, ন্যায় পঞ্চায়েত গ্রামীণ যে স্বায়ত্তশাসিত সংস্থা, সেই সংস্থার মধ্য দিয়ে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রচলিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র বিলুপ্ত হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। আমার ভিডিওগুলো তোমরা দেখবে, এটা ইউপিএসসি টার্গেট করে আমি ভিডিও বানাচ্ছি মেনলি। WBCS 11 ক্লাসের সিলেবাসে আছে এটা, এগুলো তোমরা পড়বে। আর আমার চ্যানেলের পাশে থাকবে, তারা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, এবং শেয়ার, লাইক, কমেন্ট এগুলো অবশ্যই করবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।